পবিত্র কুরআনের সূরা আর রুমে কিন্তু তৎকালীন সুপার পাওয়ার রোমান সাম্রাজ্যকে নিয়ে আলোচনা করা হয়েছে। আবার দেখুন, ফেরাউন বা নমরুদের মতো আরও অনেক সুপার পাওয়ারের কথাও এসেছে। এর থেকে একটা জিনিস পরিষ্কার, নিজের সময়ের সুপার পাওয়ারকে জানা ও বোঝাটা বেশ জরুরি। আর আমাদের এই সময় সেই সুপার পাওয়ারটা হলো আমেরিকা। কিন্তু প্রশ্নটা হলো, আমেরিকার মতো একটা আধুনিক সুপার পাওয়ারের সাথে সেই সপ্তম শতাব্দীর একটা মর্মান্তিক ঘটনার সম্পর্কটা ঠিক কোথায়? আজকের এই আলোচনায় আমরা ইতিহাসের সেই অদ্ভুত ডমিনো এফেক্টটাই খুঁজে বের করব, যেখানে একটা ঘটনা থেকে জন্ম নিয়েছে আরেকটা ঘটনা এবং শেষ পর্যন্ত তৈরি করেছে আজকের এই বিশ্বকে। চলুন আমাদের গল্পের শুরুটা করা যাক এমন একটা অভ্যন্তরীণ সংঘাত দিয়ে, যা শুধু ইতিহাসের মোড়ি ঘুরিয়ে দেয়নি, একটা ক্ষমতাচ্যুত রাজবংশকে ঠেলে দিয়েছিল পৃথিবীর অন্য প্রান্তে এক নতুন ভাগ্য গড়তে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর প্রথম ৩০ বছর ৪ খলিফা মুসলিমদের নেতৃত্ব দেন, যে সময়টাকে ইসলামের স্বর্ণযুগ বলা হয়। কিন্তু এর পরেই কুরাইশের উমাইয়া বংশ খেলাফতের নিয়ন্ত্রণ নেয় এবং সাম্রাজ্যকে অনেক দূর পর্যন্ত ছড়িয়ে দেয়। তবে তাদের শাসনকালেই ঘটে ইসলামের ইতিহাসের সবচেয়ে হৃদয়বিদারক ঘটনাগুলোর একটি, কারবালার ট্র্যাজেডি। দেখুন, কারবালার সেই ঘটনা মুসলিম উম্মার মধ্যে একটা গভীর ক্ষত তৈরি করে, যা প্রায় ৭০ বছর ধরে মানুষের মনে দগদগে ছিল। সময়ের সাথে সাথে সেই চাপা দুঃখ আর কষ্টটাই একটা তীব্র ক্ষোভে পরিণত হয়। আর আব্বাসীয়রা ঠিক এই গণ অসন্তোষটাকেই কাজে লাগিয়ে উমাইয়াদের বিরুদ্ধে এক বিশাল বিপ্লবের আগুন জ্বালিয়ে দেয়। ক্ষমতায় এসেই আব্বাসীয়রা একটা ভয়ঙ্কর নির্দেশ দিল, উমাইয়া বংশের কাউকেই আর বাঁচিয়ে রাখা যাবে না। তাদের সেনাবাহিনী পুরো সাম্রাজ্য জুড়ে এক নির্মম হত্যাযজ্ঞ চালায়। হাজার হাজার উমাইয়াকে খুঁজে বের করে হত্যা করা হয়। এই স্লাইডটা কিন্তু আসলেই খুব ইন্টারেস্টিং। বেঁচে থাকা উমাইয়ারা বুঝতে পারছিল যে তাদের জন্য সাম্রাজ্যের কোথাও আর কোনো নিরাপদ জায়গা নেই। তাই তারা পশ্চিম দিকে পালাতে শুরু করল, প্রথমে মিশর, তারপর লিবিয়া হয়ে মরক্কো পর্যন্ত। কিন্তু আব্বাসীয় বাহিনী তাদের পিছু ছাড়ছিল না। শেষ পর্যন্ত বাঁচার একমাত্র উপায় হিসেবে তারা উত্তল সমুদ্র পাড়ি দিয়ে ইউরোপের মাটিতে মানে স্পেনে আশ্রয় নিতে বাধ্য হয়। শুনতে অবিশ্বাস্য লাগলেও স্পেনে উমাইয়াদের সেই ৮০০ বছরের শাসনের পতনের মধ্যেই কিন্তু লুকিয়েছিল নতুন এক বিশ্ব আবিষ্কারের বীজ। চলুন দেখি সেই সংযোগটা আসলে কিভাবে তৈরি হয়েছিল। স্পেনে, যা তখন আল আন্দালুস নামে পরিচিত ছিল, উমাইয়ারা জ্ঞান, বিজ্ঞান আর সভ্যতার এক অসাধারণ কেন্দ্র গড়ে তুলেছিল, যা প্রায় ৮০০ বছর টিকেছিল। কিন্তু ১৪৯২ সালে সম্মিলিত খ্রিস্টান রাজ্যগুলোর আক্রমণে এর পতন ঘটে। আর এই ঘটনায় তৎকালীন মুসলিম বিশ্বের প্রধান শক্তি উসমানীয় সাম্রাজ্য চুপ করে বসে থাকেননি। স্পেনের মুসলিমদের ওপর যা করা হয়েছিল তার জবাবে উসমানীয় সুলতান ইউরোপ আর এশিয়ার মধ্যেকার সিল্ক রোডের মতো সব বাণিজ্যিক স্থলপথ বন্ধ করে দেন। এটাই ইউরোপের জন্য ছিল একটা বিরাট ধাক্কা, কারণ তাদের পুরো অর্থনীতিটাই মশলা আর রেশমের মতো এশীয় পণ্যের উপর মারাত্মকভাবে নির্ভরশীল ছিল। এই স্লাইডটা দেখলে পরিস্থিতিটা একদম পরিষ্কার হয়ে যাবে। ইউরোপের অর্থনীতি তখন আক্ষরিক অর্থেই ভেঙে পড়ার মতো অবস্থা। মশলার মতো জরুরি পণ্যের সাপ্লাই বন্ধ। আফ্রিকা ঘুরে ভারতে যাওয়ার যে সমুদ্রপথটা ছিল, সেটা ছিল অনেক লম্বা, বিপজ্জনক আর অনেক ব্যয়বহুল। ইউরোপের তখন মরিয়া হয়ে একটা নতুন পথ দরকার ছিল। আর ঠিক এখানেই গল্পের মোড়টা ঘুরে যায়। যেই বছর স্পেনে মুসলিম শাসনের পতন ঘটল, ঠিক সেই একই বছর ১৪৯২ সালে ক্রিস্টোফার কলম্বাস স্পেনের রাজারানীর কাছে এক দুঃসাহসিক প্রস্তাব নিয়ে হাজির হন। তার প্ল্যান ছিল আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে ভারতে পৌঁছানোর একটা নতুন পথ বের করা, যা উসমানীয়দের নিয়ন্ত্রণের বাইরে থাকবে। এবার দেখা যাক কিভাবে এই দুর্ঘটনাক্রমে খুঁজে পাওয়া নতুন বিশ্ব দাসপ্রথা আর একটা বিপ্লবী যুদ্ধের মধ্য দিয়ে একটা শক্তিশালী জাতিতে পরিণত হল। এই নতুন মহাদেশের বিশাল সম্পদ কাজে লাগাতে দরকার ছিল প্রচুর শ্রমিকের, আর সেই চাহিদা মেটাতে ব্রিটিশরা আফ্রিকা থেকে প্রায় ৩১ লক্ষ মানুষকে জোর করে দাস বানিয়ে আমেরিকায় নিয়ে আসে। তাদের সেই অমানবিক শ্রমের ওপর ভিত্তি করেই কিন্তু গড়ে উঠেছিল ঔপনিবেশিক অর্থনীতি। সময়ের সাথে সাথে আমেরিকার কলোনিগুলো অর্থনৈতিকভাবে অনেক শক্তিশালী হয়ে ওঠে এবং ব্রিটিশ শাসন থেকে মুক্তির জন্য লড়াই শুরু করে। জর্জ ওয়াশিংটনের নেতৃত্বে সেই যুদ্ধের সময় ব্রিটিশদের একটা বড় সমস্যা ছিল। ঠিক ওই সময়ে তারা তাদের আর একটা অনেক বেশি মূল্যবান কলোনি ভারতে টিপু সুলতানের মতো শাসকদের বিদ্রোহ দমনে ব্যস্ত ছিল। ফলে তারা আমেরিকার দিকে পুরোপুরি মনোযোগ দিতে পারেনি, যা আমেরিকানদের বিজয়ে একটা বড় ভূমিকা রেখেছিল। ভাবুন একবার, যখন পুরো দুনিয়া চলছে রাজা বাদশাদের হুকুমে,
তখন জর্জ ওয়াশিংটন এমন একটা নতুন রাজনৈতিক ব্যবস্থা চালু করলেন যেখানে রাষ্ট্রপ্রধান হবেন একজন নির্বাচিত রাষ্ট্রপতি, যিনি একটা নির্দিষ্ট সময়ের জন্য ক্ষমতায় থাকবেন। এই যুগান্তকারী রাজনৈতিক মডেল আর দাসদের শ্রম, এই দুইয়ের ওপর ভর করেই আমেরিকা অবিশ্বাস্য গতিতে সম্পদশালী হতে শুরু করে। কিন্তু আমেরিকার এই বিশাল ঐশ্বর্যের ভিত্তিই ছিল এক অমানবিক প্রথা, দাসপ্রথা। যখন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন এই প্রথাটা বন্ধ করার পদক্ষেপ নিলেন, তখন দেশটা নিজের অস্তিত্ব রক্ষার জন্যই এক ভয়াবহ গৃহযুদ্ধে জড়িয়ে পড়ে। এই যুদ্ধ শুধু আমেরিকার পরিচয় বদলে দেয়নি, দেশটিকে একটা বিশাল সামরিক শিল্পশক্তিতে পরিণত করে, যার প্রভাব পড়বে ভবিষ্যতের বিশ্বযুদ্ধগুলোতে। চলুন এবার দেখি দুটো বিধ্বংসী বিশ্বযুদ্ধ কিভাবে আমেরিকার সব প্রতিদ্বন্দ্বীকে সরিয়ে দিয়ে তাকে ১ নম্বর সুপার পাওয়ার বানিয়ে দিল। প্রথম বিশ্বযুদ্ধের সময় যখন ইউরোপের বড় বড় সাম্রাজ্যগুলো একে অপরকে ধ্বংস করতে ব্যস্ত, আমেরিকা তখন অনেকটা নিরাপদ দূরত্বে থেকে দুই পক্ষকেই অস্ত্র বিক্রি করে ফুলে ফেপে উঠছিল। যুদ্ধের শেষে ইউরোপ ছিল পুরোপুরি বিধ্বস্ত, আর আমেরিকা আবির্ভূত হল এক নতুন বিশ্বশক্তি হিসাবে, যার অর্থনীতি ছিল আগের থেকেও অনেক বেশি শক্তিশালী। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রেসিডেন্ট রুজভেল্টের কাছে একটা গোপন চিঠি আসলো, আর সেই চিঠিটা ছিল স্বয়ং আলবার্ট আইনস্টাইনের। তিনি সতর্ক করে বললেন যে হিটলারের জার্মানি পারমাণবিক বোমা তৈরির খুব কাছাকাছি চলে গেছে। তিনি অনুরোধ করলেন জার্মানির আগেই যেন আমেরিকা এই বিধ্বংসী অস্ত্রটা তৈরি করে ফেলে। আর এখান থেকে শুরু হলো ইতিহাসের সবচেয়ে গোপন আর গুরুত্বপূর্ণ এক প্রতিযোগিতা। জার্মানির মিত্রশক্তি জাপান যখন আমেরিকার পার্ল হারবার নৌঘাঁটিতে হামলা করল, আমেরিকাকে তখন সরাসরি যুদ্ধে নামতেই হলো। ইউরোপে জার্মানি হেরে গেলেও জাপান আত্মসমর্পণ করতে রাজি ছিল না। শেষ পর্যন্ত যুদ্ধটা শেষ করার জন্য আমেরিকা জাপানের হিরোশিমা আর নাগাসাকি শহরের ওপর দুটো পারমাণবিক বোমা ফেলে। এই ঘটনা শুধু জাপানের আত্মসমর্পণই নিশ্চিত করেনি, পুরো বিশ্বকে পারমাণবিক যুগে প্রবেশ করিয়ে দেয়। যুদ্ধের পর আমেরিকা হয়ে উঠল বিশ্বের একছত্র অধিপতি। কিন্তু আসলেই কি তারা অপ্রতিদ্বন্দ্বী ছিল? চলুন সোভিয়েত ইউনিয়নের সাথে তাদের দীর্ঘ স্নায়ুযুদ্ধ আর নতুন শতাব্দীর চ্যালেঞ্জগুলো সংক্ষেপে দেখে নেওয়া যাক। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পারমাণবিক বোমার কারণে আমেরিকা তো বিশ্বের বশ হয়ে গেল, কিন্তু খুব তাড়াতাড়ি সোভিয়েত ইউনিয়নও এই বোমা বানিয়ে ফেলে, আর শুরু হয় প্রায় ৪০ বছরের এক স্নায়ুযুদ্ধ বা কোল্ড ওয়ার। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর আমেরিকা আবার বিশ্বের একমাত্র সুপার পাওয়ার হিসেবে প্রতিষ্ঠিত হয়। কিন্তু ঠিক যখন মনে হচ্ছিল আমেরিকাই সব, তখনই আসলো ২০০১ সালের ৯/১১ হামলা, যা দেখিয়ে দিল যে নতুন শতাব্দীতে তাদের জন্য সম্পূর্ণ নতুন ধরনের চ্যালেঞ্জ অপেক্ষা করছে। তাহলে দেখুন সেই কারবালার একটা ঘটনা যা উমাইয়াদের স্পেনে ঠেলে দিল, সেই স্পেনের পতন যা কলম্বাসকে নতুন পথের খোঁজে পাঠালো, আর সেই পথ ধরে আবিষ্কৃত আমেরিকা যা দুটো বিশ্বযুদ্ধের ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে আজকে সুপার পাওয়ারে পরিণত হল। এই লম্বা আর অবিশ্বাস্য একটা ঐতিহাসিক শৃঙ্খলের পর এখন প্রশ্নটা হলো, এই সুপার পাওয়ারের ভবিষ্যৎ কী? এর উত্তর হয়তো সময়ই আমাদের বলে দেবে।